কুষ্টিয়ায় বিপ্লবী বাঘা যতীনের ভাস্কর্য ভাঙচুর মামলা, ৩ আসামির ৩ দিন করে রিমান্ড। আদালতে সিনহা হত্যা মামলার অভিযোগপত্র গ্রহণ, সহযোগী সিফাত ও শিবরাকে অব্যাহতি। উত্তরাঞ্চল সহ দেশ জুড়ে বেড়েছে শীতের তীব্রতা, জনজীবন ব্যাহত, রংপুরে বৃদ্ধের মৃত্যু। শিক্ষা অফিস থেকে একদিনে মিলছে না নতুন বই, পাওয়া যাবে ডিসেম্বরের মধ্যেই। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ দুপুর 2টার 21 সংবাদে, সাথে আছি আমি আশরাফ সাবেরা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। কুষ্টিয়ায় বিপ্লবী বাঘা যতীনের ভাস্কর্য ভাঙচুর মামলায় ৩ আসামির ৩ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বেলা 12টার দিকে কুষ্টিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সেলিনা খাতুন এ রিমান্ড মঞ্জুর করেন। এর আগে সকালে আসামিদের জেল হাজত থেকে আদালতে আনা হয়। এ মামলায় 7 দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেছিল পুলিশ। শুনানি শেষে বিচারক তাদের 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন। মামলায় ইউনিয়ন যুবলীগের সভাপতি আনিসুর রহমান ও তার 2 সহযোগী সবুজ হোসেন ও হৃদয় আহমদকে গ্রেফতার করে পুলিশ। পলাতক রয়েছে বাচ্চু নামের একজন। মাননীয় আদালত উভয় পক্ষকে শুনেছেন, শুনে আসামিদের প্রত্যেক আসামিরই রিমান্ড আবেদন 72 ঘন্টা মঞ্জুর করেছেন। আমরা এতে খুশি। কক্সবাজারের টেকনাফে পুলিশের গুলিতে নিহত অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা মামলার অভিযোগপত্র গ্রহণ করেছে আদালত। একই সঙ্গে পলাতক আসামি সাবেক এএসআই সাগর দেবের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। দুপুরে কক্সবাজারের জ্যেষ্ঠ বিচারিক হাকিম তামান্না ফারা এ আদেশ দেন। কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট ফরিদুল আলম জানান, গত 13 ডিসেম্বর র্যাবের তদন্ত কর্মকর্তার দেয়া অভিযোগপত্র করেছে আদালত। আর মামলার আসামি সিফাত ও শিবরাকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। 4 মাস 8 দিন তদন্ত শেষে টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাস সহ 15 জনকে আসামি করে অভিযোগপত্র দেন র্যাবের তদন্ত কর্মকর্তা। দ্বৈত পাসপোর্টধারী ও নাগরিকদের তালিকা জানতে চান হাইকোর্ট। বিচারপতি নজরুল ইসলাম তালুকদারের দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন। আদালত বলেন, দ্বৈত পাসপোর্ট নিয়ে বিদেশে যাতায়াতকারীদের তথ্য জানা প্রয়োজন। বিদেশে অর্থ পাচার মামলার তালিকা চেয়ে করা আদেশে ইমিগ্রেশন ও পুলিশের বিশেষ শাখাকে পক্ষভুক্ত করে স্বপ্রণোদিত এ আদেশ দেন আদালত। এর আগে 9 ডিসেম্বর হাইকোর্ট আদেশে বলেন, 28 ফেব্রুয়ারির মধ্যে অর্থ পাচারকারীদের সুনির্দিষ্ট তালিকা দেবে সরকারের 5টি সংস্থা। কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় আইন 2020-এর খসড়া নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সচিবালয়ের মন্ত্রিপরিষদ কক্ষে বৈঠকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ উত্থাপিত খসড়া আইনটির অনুমোদন দেওয়া হয়। বৈঠকে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় জাতীয় সংসদে 2021 সালের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির প্রদেয় ভাষণের খসড়ার অনুমোদন হয়। এছাড়া করোনা সংক্রমণ রোধে স্থানীয় সরকার বিভাগ কর্তৃক গৃহীত পদক্ষেপ ও কর্মপরিকল্পনা সম্পর্কে মন্ত্রিসভাকে অবহিত করা হয়। উত্তরাঞ্চল সহ দেশের বিভিন্ন জেলায় বেড়েছে শীতের তীব্রতা, বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। সর্বনিম্ন তাপমাত্রায় তেঁতুলিয়ায় 7.5 ডিগ্রি সেলসিয়াস। রংপুরে ঠান্ডায় এক বৃদ্ধর মৃত্যু হয়েছে। কনকনে শীতে সবচেয়ে বেশি ভোগান্তিতে খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষরা। ঘন কুয়াশা আর কনকনে হিমেল হাওয়ায় ব্যাহত হচ্ছে জনজীবন। হাসপাতাল ও ক্লিনিকগুলোতে বাড়ছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। প্রতিনিধিদের সহায়তায় আরও জানাচ্ছেন মাসমালিসা। রংপুরের ঠান্ডায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। রেল স্টেশনের প্ল্যাটফর্মে অজ্ঞাত এই বৃদ্ধ প্রচণ্ড শীতে অসুস্থ হয়ে পড়লে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে শীতবস্ত্রের অভাবে আগুন জ্বালিয়ে নির্ঘুম রাত কাটছে চরাঞ্চলের মানুষের। পঞ্চগড়ে প্রতিদিন কমছে তাপমাত্রা, বাড়ছে শীতের প্রকোপ। গত 4 দিনে তাপমাত্রা নেমে এসেছে 10 থেকে 7 ডিগ্রি সেলসিয়াসে। কখনো মৃদু, কখনো বা মাঝারি শৈত্যপ্রবাহ বইছে পুরো জেলায়।
তেঁতুলিয়া আবহাওয়া অধিদপ্তর জানায় সোমবার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 7.5 ডিগ্রি। দিনাজপুরের হিলিতে ঘন কুয়াশা ও হিমেল বাতাস শীতের মাত্রাকে আরও তীব্র করে তুলেছে। বিপাকে পড়েছেন ছিন্নমূল ও শ্রমজীবী মানুষেরা। মৃদু শৈত্যপ্রবাহ থাকলেও কিছুটা তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে উত্তরের জেলা নীলফামারীতে। সরকারিভাবে জেলায় 29,500 কম্বল এবং আরও ক্রয়ের জন্য নগদ 36 লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। নাটোরে মৃদু শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে। ঠান্ডার হাত থেকে রক্ষা পেতে মানুষ ছুটছে গরম পোশাকের দোকানগুলোতে। উত্তরের জনপদ গাইবান্ধায় শীতের প্রকোপ বেড়েই চলেছে। কৃষিতে পড়েছে প্রভাব। অতিরিক্ত ঠান্ডা ও ঘন কুয়াশায় ক্ষতির মুখে ভুট্টা সহ শীতকালীন মৌসুমী শাকসবজি। সকল ধরনের শাকসবজির উপর বিরূপ প্রভাব পড়ছে। ঠান্ডার দাপটে বিপর্যস্ত সীমান্তবর্তী লালমনিরহাটের স্বাভাবিক জনজীবন। বিশেষ করে চরাঞ্চলে মানুষ বেশ বিপাকে। ঠান্ডার কারণে গবাদি পশু পালনেও হিমশিম খেতে হচ্ছে তাদের। দুপুরে আগুন পোয়াতে যায়, কাজকর্ম কখন কি খাই, কিভাবে চলাফেরা করি। ঠান্ডাতে ঘরটি হয় না, কামাই তো করা লাগে, কি খাই। বুড়া মানুষ আমরা কাজ কামাইতে কিছু করবাই না। খুলনায় শীত যত বাড়ছে ততই বাড়ছে নিউমোনিয়া, শ্বাসকষ্ট ও ঠান্ডাজনিত কারণে ডায়রিয়া সহ নানা রোগ। আক্রান্ত বেশি হচ্ছে শিশুরা। প্রায় 30 থেকে 40% রোগী শ্বাসকষ্ট, সর্দি, কাশি, জ্বর এগুলো নিয়ে আসছে। বলছে বুকে নিউমোনিয়া হয়েছে, পাতলা পায়খানা করতেছে। রাজবাড়ীতে গত কয়েকদিন ধরে শীতের তীব্রতা বেড়েছে। সেই সঙ্গে হাসপাতালে বেড়েছে ঠান্ডাজনিত কারণে রোগীদের ভিড়। মাসুমা লিসা, 21 টেলিভিশন। রাজধানীতে থানার শিক্ষা অফিস থেকে বই সংগ্রহ করছে স্কুলগুলো। একদিনে সব শ্রেণীর বই না পেলেও ডিসেম্বরের মধ্যেই সব বই পাওয়ার আশা করছেন শিক্ষকরা। শিক্ষা অফিসের কর্মকর্তারা বলছেন বই আসা মাত্রই স্কুলের প্রতিনিধিদের ডেকে দিয়ে দেওয়া হচ্ছে। মফিউর রহমানের রিপোর্ট। থানা শিক্ষা অফিসের গুদামে থরে থরে সাজানো নতুন বই। বিভিন্ন স্কুলের শিক্ষক অপেক্ষা করছেন বই সংগ্রহ করার জন্য। শিক্ষা অফিসের কর্মী ও শিক্ষক সকলেই ব্যস্ত। বই পেলেই তোলা হচ্ছে ট্রাকে, কেউ ট্রাকের অপেক্ষায় আছেন। নতুন বই চলে যাচ্ছে বিভিন্ন স্কুলে। বই সংগ্রহ করতে আসা শিক্ষকরা বলছেন করোনার কারণে একটু দেরিতেই বই সংগ্রহ করতে হচ্ছে, তবে কোনো অসুবিধা হচ্ছে না বলেও জানান তারা। 6 থেকে 9 পর্যন্ত বই সংগ্রহ করতে আসছি, তবে আজকে 6 এবং 8 এর বই পেয়েছে। এখান থেকে বই নিব 2 দিনে, একদিনে নেওয়া সম্ভব হচ্ছে না। তারা বলছে গোডাউনের কিছুটা সংকলন আছে। শিক্ষা অফিসের কর্মকর্তারা বলছেন এরই মধ্যে বেশিরভাগ বিষয়ের বই স্কুলগুলোকে দিয়ে দেওয়া হয়েছে। যথাসময়ে তারা বই পাবে, আমরাও তাদের প্রেস আমাদেরকে আশ্বাস দিচ্ছে, আর আমরাও তাদেরকে বলছি যে তারাও যথাসময়ে ইনশাল্লাহ বই পেয়ে যাবে। এবার বইয়ের মানের সাথে কোনো আপোষ করা হচ্ছে না বলে জানিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড। মফিউর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। এবার ফিরে দেখা 2020। 2020-এর প্রায় পুরোটা সময় করোনার ঘেরাটোপে বন্দী ছিল সাংস্কৃতিক অঙ্গন। উন্মুক্ত স্থানে ছিল না কোনো আয়োজন অনুষ্ঠান। মিলনায়তনগুলোতে ছিল নিদারুণ শূন্যতা। সিনেমা হল বন্ধ থাকায় আঘাত আসে চলচ্চিত্র শিল্পে। ঘরবন্দি হয়ে বেকার হন শিল্পীরা। টান পড়ে আয়। নতুন বছরের সতেজ পৃথিবীতে উচ্ছল জীবনের প্রত্যাশায় সংস্কৃতিজনরা। রিপোর্টে আরও জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী। করোনা ভাইরাসে থমকে যায় গোটা বিশ্ব। মার্চে দেশে প্রথম সংক্রমণ, দিনে দিনে তা বাড়তে থাকে। সাধারণ ছুটিতে ভুতুরে অবস্থা সবখানেই। মহামারীর কালো ছায়া নেমে আসে সংস্কৃতি অঙ্গনে। শিল্পকলা একাডেমির নাট্যমঞ্চ, জাতীয় জাদুঘর অথবা রবীন্দ্র সরোবরে সবকিছুই নিশ্চুপ। এরকম নীরব নিথর চিত্র দেশের সব মিলনায়তনে। বাংলার চিরায়ত উৎসব বর্ষবরণেও ছিল না মানুষের কোলাহল। রমনার বটমূল বড্ড বেসুরো, থামে মঙ্গল শোভাযাত্রা। করোনার থাবায় বন্ধ গ্যালারি, চিত্রশিল্পী, দর্শক কোথাও কেউ নেই। সিনেমা হলের টিকিট কাউন্টার একদম একা, হল গেটে তালা।
মার্চ থেকেই সব ধরনের শুটিং বন্ধ, লাইট, ক্যামেরা, অ্যাকশন কাট চেনা শব্দগুলো অপরিচিত হয়ে ওঠে শিল্পীদের কাছে। সবার মতো ঘরবন্দি শিল্পী কলাকুশলীরা। মুজিব বর্ষের অনুষ্ঠান পুনর্বিন্যাসও সংক্ষিপ্ত করা হয়। জনস্বাস্থ্য বিবেচনায় সবকিছু হয়েছে ভার্চুয়ালে। সাংঘাতিকভাবে এটা আমাদেরকে বিধ্বস্ত করবে, আমাদের অর্থনীতিকে, আমাদের সংস্কৃতি চর্চাকে, আমাদের লেখালেখি, আমাদের যত ক্রিয়েটিভ কাজ আমি বলবো এগুলো কিন্তু নষ্ট করবে। কাজে আমাদের এখন এই চর্চাটা আমাদের রাখতে হবে, আমাদের মনের জোরটা রাখতে হবে। যদি করোনা আরও বেড়েও যায় শীতে বলা হচ্ছে, তারপরে জীবন চলবে। জীবনকে আমরা ভালোবাসি, কাজে আমাদের মনের জোর হারালে চলবে না। আমরা নিয়ম মেনে চলবো, করোনা থেকে আমরা মুক্ত হব। সত্যিকার মুক্ত না হলে মানসিকভাবে মুক্ত আমাদের হতেই হবে। সাংস্কৃতিক কর্মকাণ্ড মানেই হলো সমাগম, আর সমাগম মানেই হলো কোভিডকে আমন্ত্রণ জানানো। সেই জন্য সকল কর্মকাণ্ড বন্ধ। কিন্তু সেকেন্ড ওয়েভ আসাতে আবার প্রকোপ বাড়ছে, আমরা সেটা একটা আশঙ্কাজনক অবস্থায় আছে। স্বাস্থ্যবিধি মেনে চলতে গেলে এখন আমাদের সাংস্কৃতিক কর্মকাণ্ড থেকে একটু দূরেই থাকতে হবে। দৈনিক মজুরির ভিত্তিতে যারা কাজ করতেন, নাজুক অবস্থায় পড়েন তারা। অসচ্ছল শিল্পীদের পাশে দাঁড়ানোর উদ্যোগ ছিল সরকারের। তারপর প্রায় 12,000 সাংস্কৃতিক কর্মীদের আমরা হাত প্রসারিত করেছি। এটা আরও সেরকম অবস্থা তৈরি হলে সেকেন্ড ওয়েভ যেভাবে আসছে সেটা যদি প্রথম ওয়েভের মতো এরকম ব্যাপক হয়ে যায়, আল্লাহ মাফ করে যদি হয়, তাহলে আমরা আবারও সেই আগের পথে যাবো, আবারও তাদের জন্য একটা প্রণোদনের ব্যবস্থা করবো। সেই প্রস্তুতি মন্ত্রণালয় আছে। সুর ছন্দে আসুক নতুন বছর, এই প্রত্যাশা সংস্কৃতিজনদের। মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। সিরাজগঞ্জে ধনীদের ভূমিহীন বানিয়ে খাস জমি বন্দোবস্তের অভিযোগ, বরাদ্দ পেয়ে বিক্রিও করছেন অনেকে। আবারও আমন্ত্রণ দুপুর 2টার 21 সংবাদে। 72 সালের পর থেকে সীমান্তে এখন পর্যন্ত 1510 জনকে গুলি করে হত্যা করা হয়েছে উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এ হত্যা বন্ধ করতে পারেনি সরকার। সকালে গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, সীমান্ত হত্যার প্রতিবাদে কালো ব্যাজ, কালো পোশাক ও পতাকা উত্তোলন কর্মসূচি পালন করছেন তারা। তিস্তার ন্যায্য হিস্যা না পেয়ে ফেনী নদীর পানি ভারতকে দেওয়ারও সমালোচনা করেন তিনি। বলেন, দায়িত্বশীল পররাষ্ট্রনীতি হওয়া উচিত পারস্পরিক মর্যাদার ভিত্তিতে, অন্যথায় স্বাধীনতা বিপন্ন হওয়ার শঙ্কা থাকে। তাছাড়া পক্ষপাতমূলক নির্বাচন পরিচালনা করায় ইসির নিন্দা জানান মির্জা ফখরুল। 72 সাল থেকে এখন পর্যন্ত 1510 জন বাংলাদেশি নাগরিককে গুলি করে হত্যা করা হয়েছে এবং তার মধ্যে 2008 সাল থেকে আজ পর্যন্ত 439 জন। কোন বাংলাদেশের স্বার্থে আপনারা আজকে সীমান্তে হত্যা সম্পর্কে কোনো রকমই কোনো কার্যকরী ব্যবস্থা গ্রহণ করতে পারছেন না? সিরাজগঞ্জের সয়দাবাদে অর্থের বিনিময়ে ধনী ব্যক্তিদের ভূমিহীন বানিয়ে খাস জমি বন্দোবস্ত দেওয়ার অভিযোগ উঠেছে। কেউ কেউ আবার জমি বরাদ্দ নিয়ে বিক্রিও করে দিয়েছেন। আর ভূমিহীনরা বলছেন, ঘুষ দিয়েও জমি পায়নি তারা। সিরাজগঞ্জ প্রতিনিধি স্বপন মির্জার রিপোর্ট জানাচ্ছেন মাসমালিসা। সয়দাবাদ ইউনিয়নের বড় শিমুল, পঞ্চসোনা সহ আশেপাশের মৌজার 46 বিঘা খাস জমি 90 জনকে বরাদ্দ দেয়া হয়। এদের মধ্যে আছেন পঞ্চসোনা মৌজার গোলবার শেখ ও খাস বড় শিমুলের জাহাঙ্গীর আলম। অভিযোগ, এই দুজনই বিত্তশালী। শুধু তারাই নয়, এমন আরও 78 জন বরাদ্দ পেয়েছেন খাস জমি। পূর্বের থেকে খাস হয়েছিল, সিএসএ আসছিল খাস, এসেও খাস, আর এসেও খাস, সেটা আমি পাইছি, আমার ছেলে পাইছে। এই জায়গাটা কিভাবে পাইছেন আপনি? ওই যে ভূমিহীন সরকার থেকে ছাড়ছিল, এই ভূমিহীন হিসাবে আমার গরিব আন্দাজে এই জন্য দিচ্ছে। কয়টি সীমান্ত টাকা পাইছেন? 37 ডিসিমাল টাকা। অথচ পঞ্চসোনার হতদরিদ্র কোরবান আলী দীর্ঘদিন ধরে 31% খাস জমিতে বসবাস করে আসলেও বরাদ্দ পাননি। 5.5 লক্ষ টাকা নিছে, টাকা নিয়ে আমাকে রেস্টে রেখে দিছে। কেডা কার কাছ থেকে নিছেন? ওই নিচে হলো রিকবল আর হামিদুল, ওরা নিছে ওই সরকারের কাছ থেকে ভূমিহীনদের। অভিযোগ, উপজেলা ভূমি অফিসের কিছু দুর্নীতিবাজ কর্মকর্তা কর্মচারী ঘুষের দাবি মেটাতে না পারলে জমির বরাদ্দ পাওয়া যায়নি। যারা ভূমিহীন না তারাই তো পাইছে জমি। 35,000 টাকা দিতে হয়েছি, কাগজপাতি সবকিছু ঠিক হয়েছে, খালি আল্লাহ আমাকে একটু দলিল দেবো, এই দলিলও দিতেছে না। খাস জমি বন্দোবস্ত নিয়ে অনিয়মের বিষয়ে জানতে অফিসে গিয়ে সার্ভেয়ার সেলিম হোসেনকে পাওয়া যায়নি। তবে ফোনে অভিযোগ অস্বীকার করেন তিনি। আমাদের কোনো কিছু করার থাকে না, এটা হচ্ছে যারা কর্তৃপক্ষ থাকে তাদের সাথে সংশ্লিষ্ট
হলো মিটিং এ সংশ্লিষ্ট অনেক লোকজন থাকে, তারা যদি অনুমতি দেয় তাহলে রেজুলেশন হবে, নাহলে না হবে। স্থানীয় প্রশাসন বলছে অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। আমাদের কাছে যদি সুনির্দিষ্ট অভিযোগ আসে তাহলে আমরা বিষয়টি তদন্ত করে যারা দায়ী যারা আছেন তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব। সরকারি খাস জমি বন্দোবস্তে অনিয়মের সাথে জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়ার দাবি ভূমিহীনদের। মাসুম আলিসা, 21 টেলিভিশন। আর এরই সাথে শেষ করছি দুপুর 2টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। কুষ্টিয়ায় বিপ্লবী বাঘা যতীনের ভাস্কর্য ভাঙচুর মামলা, 3 আসামিদের 3 দিন করে রিমান্ড। আদালতে সিনহা হত্যা মামলার অভিযোগপত্র গ্রহণ, সহযোগী সিফাত ও শিবটাকে অব্যাহতি। উত্তরাঞ্চল সহ দেশজুড়ে বেড়েছে শীতের তীব্রতা, জনজীবন ব্যাহত, রংপুরে বৃদ্ধের মৃত্যু। শিক্ষা অফিস থেকে একদিনে মিলছে না নতুন বই, পাওয়া যাবে ডিসেম্বরের মধ্যেই। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। বিকেল 4টায় 21-এর সংবাদ শিরোনাম দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।